বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে। তারপর পানি ঠপঠপ ঝরবে, আটকাতে পারবে না। তখন আমাকে লাগবে পানি দেওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। আমার নাম নূরজাহান, বয়স 35। যদিও আয়নার সামনে দাঁড়ালে এখনো মনে হয় আমি আগের মতোই রয়ে গেছি। স্বামী মারা গেছে 5 বছর, ছেলে থাকে ঢাকায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি একা এই ভাড়া বাড়ির ছাদে বসে বিকেল কাটাই। খোলা জানালা দিয়ে সূর্যের আলো ঠিক যতটা ঢোকে ঠিক ততটাই নেমে আসে একাকিত্ব। সেই একঘেয়ে দুপুরেই প্রথম সে এলো। তানভীর, নতুন ভাড়াটিয়া। বয়স হবে 22-23, চোখে চশমা, মুখে শান্ত একটা ভাব। আমার দরজায় প্রথম দিন কড়া নাড়ল ও। আমি পর্দা ঠিক করে দরজা খুলতেই ও বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি নিচের ফ্ল্যাটে উঠেছি, দোয়া করবেন। আমি একটু হেসে বলেছিলাম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হিফাজত করুন তোমাকে। থাকো, ভালো থেকো গু। এরপর থেকে তানভীর আর আমি যেন এক নীরব বন্ধনে জড়াতে লাগলাম। চা বানানোর সময় 1 কাপ বাড়তি রেখে দিতাম। বারান্দায় দাঁড়িয়ে থাকলে সে একবার তাকিয়ে হেসে যেত। সন্ধ্যাবেলায় একদিন সে বলল, আন্টি, আপনার গলা খুব সুন্দর, আপনি কি গান করেন? আমি একটু থমকে গিয়েছিলাম। তারপর বলেছিলাম, না, গান না, ছোটবেলায় কবিতা পড়তাম, এখন সব ভুলে গেছি। সে বলল, আপনার চোখের ভিতরেও একরকম কবিতা লুকিয়ে আছে কি? আমি আর কিছু বলিনি, কিন্তু সেদিনের পর আমার বুকের ভেতর যেন এক অচেনা ঢেউ খেলতে লাগল। রাতের বেলা আমার ঘরে একরকম গন্ধ জমে থাকে, আতর আর পুরনো কাঠের আলমারির মিশ্রিত গন্ধ, যেন একটা নিঃশব্দ স্মৃতি। সেদিন সন্ধ্যায় হঠাৎ ঝড় উঠল, বিদ্যুৎ ও চলে গেল। আমি মোমবাতি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দরজায় টোকা। আন্টি, তানভীরের গলা। আমি বললাম, আসো, আলো নেই, মোম খুঁজছি। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকল। হালকা ঘামে ভেজা কপাল, গলা অবধি খোলা কলার। আমি একটু চুপ করে রইলাম। সে বলল, আন্টি, ভয় লাগছে আপনার? আমি থাকি কিছুক্ষণ। আমি জানি পাড়ার লোকে এসব দেখে না ভালো চোখে, তবু সে মুহূর্তে জানালার বাইরে ঝড়ের চিৎকার ছাপিয়ে আমার বুকের ভিতর অন্যরকম শব্দ হচ্ছিল। সে বসল আমার পাশে, চুপচাপ। আমি বললাম, তানভীর, তুমি কি সত্যিই বুঝো একা থাকা মানে কি? সে বলল, আপনার চোখে সেই উত্তর লেখা আছে আন্টি। আমি প্রতিদিন একটু একটু করে তা পড়ছি। আমি শাড়ির আঁচল ঠিক করলাম, চোখ নামিয়ে বললাম, তুমি তো আমার ছেলের বয়সী। সে ধীরে বলল, তবুও আপনি একজন নারী, আর আমি একজন পুরুষ। অনুভব কি বয়স দেখে আসে? আমার গলা শুকিয়ে এলো। আলো তখনও ফেরেনি। বাইরে ঝড় থেমে এলো, কিন্তু আমার ভিতরে এক অন্যরকম ঝড় শুরু হয়ে গেছে। ঘর অন্ধকার, দরজা বন্ধ, আর মনের একটা দরজা খুলে গেল ধীরে ধীরে। আমি কিছু বলিনি, শুধু তার উপস্থিতিতে সেই রাতে ঘুমটা যেন আর এলো না। পরদিন সকালটাও যেন অন্যরকম লাগছিল। জানলার পর্দা হাওয়ায় দুলছিল, আর আমি বারান্দায় দাঁড়িয়ে 2 কাপ চা বানালাম। হ্যাঁ, একটা নিজের জন্য, আরেকটা ওর জন্য। একটু বাদেই দরজায় কড়া নাড়া। আন্টি, চা কি আপনি বানিয়েছেন? আমি হেসে বললাম, তোমার জন্যই তো ভেবেছিলাম। এসো। সে এসে চায়ের কাপটা হাতে নিল। তার আঙুল কাঁপছিল হালকা, আমি বুঝতে পারলাম। শুধু আমার না, ওর ভিতরেও কিছু না কিছু জ্বলে উঠেছে। চা খেতে খেতে সে বলল, আন্টি, আমি গতকাল ঘুমাতে পারিনি। আমি চমকে তাকালাম। আপনার মুখটা বারবার ভেসে উঠছিল। সে বলল খুব ধীরে। আমার শাড়ির আঁচল খসে পড়ল একটু। আমি তাড়াতাড়ি টেনে নিলাম, কিন্তু তার চোখ তখনও আমার দিকেই। আমি বললাম, তানভীর, এটা ঠিক না। আমরা। সে মাঝখানেই বলল, আপনি চাইলে কিছুই ভুল হবে না। আমি কাউকে বলবো না, কিচ্ছু না, শুধু আপনি একবার আমার দিকে এভাবে তাকিয়ে থাকুন। আমি তাকিয়েছিলাম।
তার চোখে একটা অসম্ভব রকমের টান ছিল, যেন সে আমাকে শুধু দেখতে নয়, বুঝতেও চাইছিল। সে মুহূর্তে আমি ছিলাম না কোনো আন্টি, না বিধবা। আমি ছিলাম কেবল একজন নারী, আর তার সামনে দাঁড়িয়েছিলাম একদম নগ্ন সত্যের মতো। আমি চোখ নামালাম না। আমার ভিতরে যেন কোনো আগুন চা কাপের বাষ্পে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। আন্টির মুখে আবেগে জড়ানো, নরম অথচ দগ্ধে স্মৃতিচারণ। সেই বিকেলটা একটু অন্যরকম ছিল। আকাশ ছিল ধূসর, বৃষ্টি নামার আগের গন্ধ বাতাসে। তখন আমার মন যেন এক অদ্ভুত অপেক্ষায়। আমি লাল পাড়ের একটা সুতির শাড়ি পরেছিলাম, হালকা আতর মেখে আয়নায় নিজেকে দেখছিলাম। নিজেকে দেখে নিজেরই মনে হচ্ছিল, আমি কি তবে আবার আকর্ষণীয়? তখনই তানভীর দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুলতেই ও একটু থমকে দাঁড়াল। তার চোখ দুটো যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম, চা করবে? সে আস্তে বলল, আজ শুধু চা না, একটু সময়ও চাই আপনার কাছ থেকে। আমরা বারান্দায় বসলাম, আমি পাশে, ও সামান্য দূরে। বৃষ্টি নামার আগে এমন এক নিঃশব্দ থাকে, যেখানে শব্দ না হলেও অনেক কিছু বলা হয়ে যায়। সে বলল, আন্টি, আপনি জানেন, আপনি একা থাকেন বলেই না আমার সাহস হয়। আপনি যদি ভরা সংসারে থাকতেন, আমি কোনোদিন চোখ তুলে তাকাতেও পারতাম না। আমি চুপ করেছিলাম। তখনই এক টানা হাওয়া বয়ে গেল। আমার আঁচল ওর কাঁধ ছুঁয়ে গেল। সে সেই আঁচলটা এক হাতে ধরল, চোখ তুলে তাকালো আমার দিকে। আমি চমকে উঠলাম, কিন্তু কিছু বললাম না। ও আস্তে করে বলল, এই আঁচলটা আমার বুকের ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছে। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, শান্ত অথচ তীব্র একটা আকাঙ্ক্ষা। তুমি ভয় পাও না? আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলল, ভয় পাই, কিন্তু আপনি যদি চোখ ফিরিয়ে না নেন, তাহলে আমি সব সহ্য করতে পারি। বৃষ্টি ঠিক তখনই নামে, আর আমি ঠিক তখনই বুঝলাম, এই ছেলেটা আমার ভিতরের সেই নারীকে জাগিয়ে দিয়েছে, যাকে আমি বহু বছর ধরে মেরে রেখেছিলাম। নূরজাহান আন্টি এবার নিজেকে আর আটকে রাখতে পারছেন না। সেই বিকেলের পর আমি কিছুতেই স্বাভাবিক থাকতে পারছিলাম না। তানভীরের চোখ, তার বলা কথাগুলো, আর তার আঙুলে আমার আঁচলের ছোঁয়া, সবকিছু যেন আমাকে ধীরে ধীরে গিলে নিচ্ছিল। আমি বারবার আয়নার সামনে দাঁড়াতাম, নিজের গায়ের উপর ওর চোখের ওজন টের পেতাম। আর ঠিক তখনই এক দুপুরে সে আবার এলো। দরজা আমি খুললাম ধীর পায়ে। ও বলল, আন্টি, আজ একটা কবিতা শোনাবো, আপনি লিখে নিয়েন। আমি হেসে বললাম, তুমি কবিতা লেখো? সে বলল, না, শুধু আপনার জন্য অনুভব লিখি। আমি তাকে ড্রয়িং রুমে বসালাম। আমি চা বানাতে যাচ্ছিলাম, সে পেছন থেকে বলল, আপনি জানেন, আপনি যখন হাঁটেন, আপনার পায়ের আওয়াজেও একটা ছন্দ থাকে। আমি থেমে গেলাম। সে উঠে এসে আমার পাশে দাঁড়ালো, খুব কাছে। আমি চুপ। তার আঙুল ছুঁয়ে গেল আমার কনুইয়ে, এক শীতল স্পর্শে, কিন্তু শরীর গরম হয়ে উঠল তৎক্ষণাৎ। সে বলল, আপনার শরীরে একরকম গন্ধ আছে, বইয়ের পাতার মতো পুরনো, অথচ অদ্ভুত রকম মোহিনী। আমি মুখ ফিরিয়ে বললাম, তানভীর, এসব কথা তুমি বুঝতেও পারো না। সে আমার চোখে চোখ রেখে বলল, আন্টি, আমি প্রতিদিন আপনার দিকে তাকিয়ে বড় হচ্ছি। আমি যা বুঝি তা হয়তো আপনার নিজেরও মনে নেই। আমি নড়ে উঠলাম। তার হাতে চায়ের কাপ দিলাম, কিন্তু হাত ছুঁয়ে গেল আমারও। কাপ কাঁপল, আমার আঙুলও। সে কাপ নামিয়ে রাখল আর বলল, আজ আপনি চুপ থাকেন, আমি শুধু শুনব এই নীরবতার ভাষা। তার চোখে তখন আগুন, আর আমি এক পরিণীতা নারী। নিজেকে আর সেই আগুন থেকে দূরে রাখতে পারলাম না। একটা নিষিদ্ধ কিছু শব্দ মনে মনে উচ্চারণ করলাম। তুমি যদি আমার অতীত হতে না পারো, তবে এসো, আমার এখন হও। আমি তাকিয়েছিলাম ঠিকভাবে, যেন সম্মতি, যেন অবাধ্যতা, যেন আত্মসমর্পণ। আন্টির মুখে এক অস্থির স্বীকারোক্তি, যেখানে আর কিছুই চেপে রাখা যাচ্ছে না। সেই রাতটা অন্যরকম ছিল। বাইরে বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, আর আমার ঘরের জানালাগুলো বন্ধ। বাতাসে একরকম আটকে থাকা ঘাম আর আতরের গন্ধ ভাসছিল, ঠিক যেমনভাবে আমার ভিতরের অনুভবগুলো আটকে ছিল এতদিন। তখনই তানভীর এলো।
আমি চমকে বললাম, এই রাতে? সে বলল, বাইরে খুব বৃষ্টি। আর আপনি তো জানেন আমি এখন অনেক বেশি কিছুর জন্য ভিজে থাকি। আমি কিছু বলিনি। ও ঘরে ঢুকল, দরজাটা আস্তে টেনে দিল। তারপর ধীরে এসে আমার পাশে দাঁড়াল। আমি জানি এই মুহূর্তটা ঠিক নয়। সমাজের চোখে, আত্মার চোখে, এমনকি ধর্মের চোখেও এটা অপরাধ। কিন্তু তার চোখে আমি আমার যৌবন দেখতে পাই। সে এক হাত বাড়িয়ে আমার হাত ধরল। ধরা মানে শুধু স্পর্শ নয়। সে যেন আমার সমস্ত দুঃখ, নিঃসঙ্গতা আর অবদমন ধরল। আমি ঠোঁট কাঁপিয়ে বললাম, তানভীর, আমরা কি ভুল করছি? সে বলল, ভুল হলে এই কাঁপুনি হতো না আন্টি। এটা শরীরের না, আত্মার জবাব। আমি চোখ বন্ধ করলাম। তখন ওর হাত আমার চুলে, গলায়, ধীরে ঘাড়ে গড়িয়ে পড়ল। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। জানালার বাইরে বাজ পড়ল, কিন্তু ঘরের ভিতরে পড়ল এক চুপচাপ ঝড়। ঠিক তখনই আমার ছেলের ফোন। আমি চমকে উঠলাম। সে বিদেশে থাকে, প্রতিদিন ফোন করে না। ফোনের আলোয় তানভীরের মুখটাও আলোকিত হল। আর আমি তখন মুঠোফোন হাতে এক কঠিন দ্বিধায় দাঁড়িয়ে। নতুন এক আগুনের সামনে, যেখানে ভালোলাগা আর ভয় মুখোমুখি দাঁড়িয়ে গেছে। গিউ আন্টির গলায় এবার আর লজ্জা নেই, আছে স্বীকারোক্তি। তপ্ত, তীব্র, আগুনে পুড়ে যাওয়া স্বীকারোক্তি। ফোনটা বেজে চলেছিল। আমি ঠায় দাঁড়িয়ে মুঠোফোনের পর্দায় ছেলের নাম দেখে কাঁপছিলাম। আর পিছনে তানভীর। এক হাতে আমার কাঁধ, অন্য হাতে আমার চুলে হালকা টান। সে ফিসফিস করে বলল, ধরুন না ফোনটা আন্টি। আপনার গলার কাঁপুনি শুনে হয়তো বুঝে যাবে আপনি আর আগের মতো নেই। আমি তার দিকে তাকালাম। ওর চোখে আগুন, ঠোঁটে আগ্রহ, আর হাতে জেদ। আমি ফোন কেটে দিলাম। তখন তানভীর হঠাৎ করে বলল, আপনি জানেন আপনার ঘাড়টা কেমন জানে? ঠিক যেন রাতের মোলায়েম চাঁদ, জ্যোৎস্নায় ছোঁয়ার জন্য তৈরি। আমি ধাক্কা দিয়ে বললাম, চুপ করো। কিন্তু আমার ঠোঁট হাসছিল। সে তখন আমার পেছন থেকে শরীর জড়িয়ে ধরল। গরম নিঃশ্বাস আমার গলার পাশে পড়ছিল। আমি বললাম, তানভীর, তুমি কি জানো তুমি কি খেলায় নেমেছ? সে বলল, আমি জানি এটা আগুন খেলা। কিন্তু আমি চাই আপনি নিজে আমার আগুনে পুড়ে দেখুন। একবারও ভয় না পেয়ে শুধু অনুভব করে দেখুন আপনি এখনো কতটা জিততে পারেন। আমি চোখ বন্ধ করে ওর বুকে মাথা রাখলাম। সেই বুক, যা বয়সে ছোট, কিন্তু সাহসে আমার চেয়ে অনেক বড় হয়ে উঠেছে। তার হাত আমার পিঠে নামল। ধীরে তার আঙুল আমার শরীরের লুকোনো দাগগুলো খুঁজছিল। দাগ যা সময় দিয়েছে, আর এখনও খুঁজছে সেই সময়ের গল্প। আমি সেদিন, অনেক বছর পর, আর একটিবার হাঁটু গেড়ে নারীত্বের সমস্ত ওজন মাটিতে ফেলে দিয়ে শুধু একজন প্রেমিকা হয়ে উঠেছিলাম। আর তখন বারান্দার জানালায় বাজ পড়ল। কিন্তু আমি জানতাম বজ্রপাত বাইরে না, আমার ভিতরেই চলছে। সেই রাতে আমি আর তানভীর, পাপ, প্রেম আর পিপাসার মাঝে দাঁড়িয়েছিলাম, শুধু দুটো শরীর না, দুটো দুঃখ আর দুটো অবদমিত ভালোবাসা। সকালের আলো গায়ে পড়তেই ঘুমটা ভেঙে গেল। আমি একাই শুয়েছিলাম। পাশের বালিশে তানভীর ছিল না, কিন্তু বালিশে ছিল তার গায়ের গন্ধ, আর চাদরে এখনো জমে থাকা রাতের উষ্ণতা। আমি ধীরে উঠে বসেছিলাম। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখলাম। শাড়ি এলোমেলো, চুলের ভাঁজে আঙুলের চিহ্ন, ঠোঁটে হালকা কেটে যাওয়া দাগ। হ্যাঁ, আমি আর আগের মতো নই। আমি সেই নারী যে নিজের নিষেধ পেরিয়ে এসেছি, আর ফিরেও যেতে পারব না। আমার চোখে পানি এসে গিয়েছিল। অকারণ না, খুব কারণ। কারণ এই মুহূর্তে আমি আর জানি না আমি তানভীরের কি, আর সে আমার কি। ঠিক তখনই দরজায় কড়া নাড়া। আমি হুঁশ ফিরে বললাম, কে? ও বলল, আমি, তানভীর। আমি দরজা খুলে কিছু বলার আগেই সে বলল, আন্টি, আপনি কাঁদছেন? আমি মুখ ঘুরিয়ে নিলাম। ও বলল, আমি কিছু ভুল করিনি। আপনি যদি বলেন আমি এখনো সময় থাকতে বেরিয়ে যাব। আমি চিৎকার করলাম না, শুধু বললাম, তানভীর, তুমি আমার জীবনে এসেছো এক ঝড়ের মতো, কিন্তু সেই ঝড় যদি ঘর ভেঙে দেয়। সে ধীরে কাছে এলো, আমার চোখে চোখ রেখে বলল, ঘর ভেঙে গেলে নতুন করে গড়া যায় আন্টি।
কিন্তু আপনি যদি নিজের মনের জানালাগুলো বন্ধ করে রাখেন, তাহলে আমি শুধু শরীর ছুঁয়ে যাব, আপনার ভিতরটা নয়। আমি কেঁদে ফেলেছিলাম তখন। কিন্তু সেই কান্না ছিল না অনুতাপের, তা ছিল একটা স্বীকারোক্তি যে আমি সত্যিই তাকে চেয়েছি ভয় পাওয়ার পরেও। আন্টি, এই শব্দটা এখন আমার গায়ে কাটার মতো বাজে। প্রতিবার তানভীর যখন আমাকে ওই নামে ডাকে, মনে হয় সে যেন আমার বয়স, আমার বিধবা পরিচয়, আমার একাকিত্ব সবকিছু একসাথে বলে ফেলে। আমি এখন চাই ও আমাকে নূরজাহান নামে ডাকুক। আমার নামটা ওর ঠোঁটে শুনতে চাই, যেন নামটার প্রতিটা অক্ষরে থাকে ওর নিঃশ্বাসের গরম স্পর্শ। এক রাতে আমি বললাম, তানভীর, তুমি কি আমার নাম জানো? সে হেসে বলল, জানি তো, নূরজাহান। আমি চোখ বুজে বললাম, একবার বলো। কানে কানে গি। সে আমার কানের কাছে মুখ আনল। গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল গালের পাশে। তারপর ধীরে গলা নামিয়ে বলল, নূরজাহান, তুমি আগুন। আমার গা কেঁপে উঠল। এই প্রথম আমি অনুভব করলাম কারো ঠোঁটে নিজের নাম শুনে শরীরও কাঁপে। আমি তাকে থামালাম না, বরং এবার আমি নিজে হাত ধরলাম ওর। বললাম, আজ তুমি আমাকে কোথাও নিয়ে চলো, একটা জায়গা যেখানে আমি আন্টি নই, আমি শুধু তোমার কেউ। সে বলল, চলো, আজ রাতেই ছাদে যাই। জানো তো, রাতের ছাদে আকাশের নিচে চুপ করে বসলে শরীর নয়, মন একে অপরকে ছোঁয়ার খেলা হবে। আমরা ছাদে গেলাম। আমি ওর কাঁধে মাথা রাখলাম। সে আমার আঙুল ছুঁয়ে বলল, নূরজাহান, এই হাত যদি কারো হয় তবে সেটা আমার। আমি তোমায় দুঃখ থেকে নয়, তোমার সাহস থেকে ভালোবাসি। আমি ওর মুখে তাকালাম, বললাম, তুমি যখন আমার নাম বলো, মনে হয় আমার বুকের ভিতর কোথাও আলো জ্বলে ওঠে। কি? সে বলল, তবে থাকো না এই আলোর ভেতর। চলো আমরা পালিয়ে যাই, সব ছেড়ে, সব ভুলে। তুমি নূরজাহান আর আমি শুধু তোমার তানভীর। ছাদের সেই রাতটা ছিল আমাদের একমাত্র ঘর। আকাশের নিচে তারা ভরা অন্ধকারের মাঝে। ওর কাঁধে মাথা রেখে আমি একবারও পাপ শব্দটা মনে করিনি। শুধু মনে হয়েছিল, এইটুকু জীবন, এত বছর একা ছিলাম, এখন যদি একটু স্পর্শ পাই, একটু ডাক পাই নিজের নামে, তাও কি অন্যায়? কিন্তু পৃথিবী কি এত সহজ? ঠিক পরদিনই আমার ছোট ভাই হঠাৎ বাড়িতে চলে এলো। সে তানভীরকে দেখে সন্দেহ করল। আমি কিছু বলিনি, কিন্তু ঘরের ভিতরে বাতাস জমাট বাঁধছিল। রাতে তানভীর বলল, নূরজাহান, আমরা পালিয়ে যাই, চলো। আমি বললাম, কোথায় যাব তানভীর? এই সমাজ কি আমাদের জায়গা দেবে? সে বলল, তুমি যদি চাও আমি শহর ছেড়ে যাব, একটা নতুন জায়গায় বাড়ি নেব তোমার নামেই, দরজার পাশে লিখব নূরজাহান, এই ঘরের রানী। আমি তখন ওর মুখে হাত রেখে বললাম, না তানভীর, তুমি জীবন শুরু করো নিজের মতো করে। আমাকে মনে রেখো সেই নারীর মতো, যে সমাজের ভয় নয়, তোমার চোখের আলোতেই জেগে উঠেছিল। সে বলল, তাহলে এই রাতটাই কি আমাদের শেষ খেলা? আমি বললাম, না, এটা আমাদের শুরু। তুমি নতুন জীবন পাবে, আর আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম উচ্চারণ করব তোমার ঠোঁটের মতো করে। কি? সেই রাতে ও ঘর ছাড়ল। আমি দাঁড়িয়ে দেখছিলাম। হেঁটে যেতে যেতে একবার পিছন ফিরে তাকালো সে। আমি হাত তুলিনি, শুধু মনে মনে বলেছিলাম, ভালো থেকো তানভীর, তুমি আমার শরীর না পেলে কিছু হারাবে না, কিন্তু আমি তোমার। সেই স্মৃতি দিয়ে আমি জীবন পার করে দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।